ভেক্টর কোয়ান্টিটি সম্বন্ধে যেটুকু আমরা জানি সেটা হচ্ছে এটিকে পুরোপুরি জানতে গেলে আমাকে এর ম্যাগনিটিউড জানতে হবে, এর ডিরেকশনও জানতে হবে। অর্থাৎ আমার স্পিড 10 কিলোমিটার/আওয়ার যদি বলি, আমি বলতে পারবো না যে 1 ঘন্টা বাদে আমার পজিশন এখান থেকে দুবরাজপুরের দিকে হবে না সিউড়ির দিকে হবে, মানে সিউড়ির কাছাকাছি হবে না দুবরাজপুরের কাছাকাছি হবে, আনটিল অ্যান্ড আনলেস আই মেনশন দ্য ডিরেকশন। আমি পশ্চিমমুখী 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছি না পূর্বমুখী 10 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছি। তো যাই হোক, এছাড়া আরও একটা কথা লেখা থাকতো বইতে, যদি পুরনো বই খুলে দেখো দেখতে পাবে যে ইট ফলোজ দ্য ট্রায়াঙ্গল রুল অফ অ্যাডিশনস বা ট্রায়াঙ্গল রুল অফ ভেক্টর অ্যাডিশনস, যেটা সাধারণ রুল নয়। তা এই ট্রায়াঙ্গল রুল বিষয়টি কি সেটি বলবো। সেটি বলার আগে ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করা হয় সেইটা আগে একটুখানি জেনে নিই। ভেক্টরকে রিপ্রেজেন্ট করি আমরা স্ট্রেট লাইন দিয়ে, রাদার স্ট্রেট লাইন না বলে রে দিয়ে। আমরা তো মানে অঙ্কের ভাষায় আমরা 3 ধরনের জিনিস পড়েছি। একটাকে বলা হয় স্ট্রেট লাইন, যেটা দুদিকে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রেট লাইন বলা হয়। এইটা হচ্ছে রে, যেটা একটা পয়েন্ট থেকে শুরু হয় এবং আর একটা দিকে ইনফাইনাইটলি চলতে থাকে, যেটা লাইট রে আমরা যখন পড়ি তখন এইরকম ছবি আঁকি। আর এই জিনিসটাকে বলা হয় লাইন সেগমেন্ট, বাংলায় বলা হয় সরল রেখাংশ। তা আমরা মুখে স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলি বটে, কিন্তু আসলে আমরা রিপ্রেজেন্ট করি রেও বলা উচিত নয়, লাইন সেগমেন্ট দিয়ে, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় ডাইরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে, কারণ রে এরও লেন্থ হচ্ছে ইনফিনিটি, কারণ রে একটা জায়গা থেকে শুরু হচ্ছে অ্যান্ড ইট কন্টিনিউস, অ্যারো দেওয়া আছেই মানে এটা চলতে থাকছে। কিন্তু ভেক্টরের কিন্তু ইনডেফিনিট কোনো লেন্থ নেই, এর একটা নির্দিষ্ট লেন্থ আছে এবং সেই নির্দিষ্ট লেন্থটা দিয়ে এর ম্যাগনিটিউডটাকে আমরা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ 2 কিলোমিটার টাকে যদি আমি এইটুকু জায়গা দিয়ে দেখাই, তাহলে 3 কিলোমিটারকে আমি মোটামুটি এই এতটা দিয়ে দেখাবো, এটা হবে আমার 3 কিলোমিটার। তাহলে একটা লোক যদি এই লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যায়, তাহলে এই 2 কিলোমিটার ভেক্টরটা তাহলে আমার এতটা লম্বা হবে, 3 কিলোমিটার ভেক্টরটা এটা এতটা লম্বা হবে। এবং তোমরা প্রশ্ন করতে পারো, এটা স্যার এই ডিস্টেন্সটা কি করে ভেক্টর হয়? কারণ এটা ডিস্টেন্স হিসেবে তখন ভাবছি না, ডিসপ্লেসমেন্ট হিসেবে ভাবছি, যেটাকে বাংলায় বলা হয় সরণ। সরণ কাকে বলে না, যদি মানে কোনো একটা কণা সরলরেখায় যায়, তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে তুমি যদি একটা সরলরেখা টানো, সেই সরলরেখা যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে সরণের মান, এবং প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে যদি তুমি ডিরেকশন দেখাও আর কি, সেটা হবে ওই ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। তা এটা আমরা সেই অর্থে তাহলে ভেক্টর রাশি ভাবতে পারি। এবার আমরা যখন মানে ছবি টবি আঁকবো, অঙ্ক টঙ্ক কষবো, তখন তাহলে এরকম, মানে এটা তো গেল একটা পার্টিকুলার কেস, আমরা জেনারেলাইজড কেসে তাহলে কীরকমভাবে রিপ্রেজেন্ট করব না, জাস্ট স্ট্রেট লাইন এবং তার ডিরেকশন। অর্থাৎ ধরা যাক এইটা একটা ভেক্টর এ, এবং এটা লেখা হয় মাথা একটা তীর চিহ্ন দিয়ে। এইটা একটা ভেক্টর ধরো বি, তার মানে এ ভেক্টরের লেন্থটা এ ভেক্টরের ম্যাগনিটিউড বা মান বোঝাচ্ছে, বি ভেক্টরের লেন্থটা বি ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাচ্ছে, এবং এই যে তীর চিহ্নটা অ্যারোটা, এটা এ এবং বি কোন দিকে কাজ করছে সেটা বোঝাচ্ছে। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এরপর যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুল, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। ট্রায়াঙ্গেল রুল কি না, ধরো একটা লোক এদিকে পূর্ব দিকে, সে ধরা যাক কত বলবো 4 কিলোমিটার গেল, এটা হচ্ছে ইস্ট। এইবার সে উত্তর দিকে
3 কিলোমিটার গেল নর্থ, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত যদি আমি তোমায় বার করতে বলি, তার সরণ কত, অর্থাৎ সে এখান থেকে এখানে গেছে, এখান থেকে আবার এখানে গেছে, এখানে মাঝে জঙ্গল ছিল, জঙ্গলে ভূতের ভয় বলে যায়নি, এখান থেকে ঘুরে ঘুরে গেছে, তা ঘুরে ঘুরে যেহেতু গেছে, তা সেহেতু আলটিমেটলি ঘুরে যতই যাক সে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যেটা লিনিয়ার ডিস্টেন্স, রৈখিক দূরত্ব, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 কিলোমিটার। কি করে পেলাম আশা করি আশরাফুল বুঝতে পেরেছো বা উর্চিস বুঝতে পেরেছো। পিথাগোরাস থিওরেম, পিথাগোরাস থিওরেম 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 কিলোমিটার একটা ভেক্টর, তার মানে ধরো এটা আমি একটা এ ভেক্টর বলি, নাম দিলাম, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এটা বি ভেক্টর নাম দিলাম, সেই দুটো, তার মানে এই এ ডিসপ্লেসমেন্ট নিজের ঘটিয়েছে সে আগে, তারপর বি ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে, ঘটাবার ফলে আলটিমেটলি এই দুটো যা ফলাফল তৈরি করেছে সেই একই ফলাফল তৈরি করবে যদি সে সি ভেক্টরটা ব্যবহার করত। তাহলে সি ইজ দ্য, বলতে পারো, রেজাল্ট হুইচ ইজ অবটেন বাই অ্যাডিং এ অ্যান্ড বি। তাহলে যদিও অঙ্কের ভাষায় আমরা জানি যে এটা একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হয়, কিন্তু এখানে এই যে সমান চিহ্নটা দেওয়া আছে, এখানে যোগ চিহ্নটা দেওয়া আছে, ইট ডাজ নট ইন্ডিকেট এক্সাক্ট অ্যাডিশন। এটা কিন্তু মানে আমরা অঙ্কের ভাষায় যেরকম অ্যাডিশন বলতে যা বুঝি, এখানে কিন্তু তাই মানে, এখানে তাই মানে বোঝায় না। এখানে কিসের মানে বোঝায় এটা, এখানে যে মানেটা বোঝায় সেটা হচ্ছে যে এ আর বি মিলিতভাবে যদি মানে কার্যকরী হয় তাহলে তাদের মিলিত ফলাফল কি হবে, সেটা হচ্ছে সি। এই তাহলে তোমার, তার মানে সি ইজ দ্য সাম টোটাল বলবো না, সি ইজ দ্য এফেক্ট অফ এ অ্যান্ড বি অ্যাপ্লাইড 1/1। তাহলে এইটাকে ভেক্টরের ভাষায় রেজাল্টেন্ট বা লব্ধি শব্দটা ব্যবহার করা হয়, অ্যাডিশন বলা হয় না, যোগফল বলা হয় না, রেজাল্টেন্ট বা বাংলায় বলা হয় লব্ধি। তাহলে সি ইজ দ্য রেজাল্টেন্ট, মানে এই এ আর বি একসঙ্গে অ্যাপ্লাই করার ফলে আমরা সি পাচ্ছি, সেটা এটাকে লব্ধি বলা হয়, রেজাল্টেন্ট। এবং এই রেজাল্টেন্টের যেটা অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী বুঝতেই পারছো সাধারণভাবে সি এর ভ্যালুটা এ আর বি এর ভ্যালু থেকে, মানে এ আর বি এর যোগফলের থেকে ছোটই হয়, একটি দুটি একটি কেস ছাড়া। আর তোমার এই হচ্ছে রেজাল্টেন্ট। এবার ট্রায়াঙ্গেল রুল কি না, ট্রায়াঙ্গেল রুল হচ্ছে এইটা, এই যে তোমাদের যেটা বোঝালাম এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। কিন্তু ত্রিভুজ সূত্রটা কিভাবে বলা হয় এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, আরবিট্রারিলি আমি জানি না কোন দিকে, এই একটা ভেক্টর আছে বি ভেক্টর, বি ভেক্টরটা শুরু করেছি এ ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে, এবং দেখো এ ভেক্টরটা এদিকে গেছে, তারপরে বি ভেক্টরটা এখানে গেছে, মানে অর্থাৎ তারা একটা ক্রম বা একটা অর্ডার মেনটেন করছে, যেমন খুশি তেমন নয়। তাহলে এই দুটো ভেক্টর তাহলে একটা ত্রিভুজের দুটো বাহুকে বা দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে বলে মনে করতে পারি। তাহলে যদি ত্রিভুজটাকে কমপ্লিট করি, ট্রায়াঙ্গেলটাকে যদি কমপ্লিট করি, তাহলে দ্য থার্ড সাইড ইন বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড ইন রিভার্স অর্ডার। তাহলে আমার অর্ডারটা কি হয় সাধারণভাবে, ক্লকওয়াইজ অর্ডার বা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার হয়। তার মানে এদিক থেকে এদিকে গেলাম, এদিক থেকে এদিকে গেলাম, তাহলে এদিক থেকে এদিকে ফেরা উচিত ছিল, কিন্তু এই যে থার্ড সাইডটা এঁকেছি, এই থার্ড সাইডটা রিভার্স অর্ডারে এঁকেছি, এই থার্ড সাইডটা দেখো উল্টো দিকের অর্ডারে এঁকেছি। দ্য থার্ড সাইড উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট ইন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তৃতীয় বাহুটি
ত্রিভুজের তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধিকে মান এবং অভিমুখে সূচিত করবে। এবং এইখানের ছবির সঙ্গে এই ছবিটার মিল কোথায় না, এইখানে দেখো এই 4 কিলোমিটার ডিসপ্লেসমেন্টটা এই অর্ডারে, 3 কিলোমিটার ডিসপ্লেসমেন্টটা এই অর্ডারে, এবং এই 5 কিলোমিটার ডিসপ্লেসমেন্টটা রিভার্স অর্ডারে। দেখো ট্রায়াঙ্গেল রুল মিলল। স্যার ওটা স্যার রিভার্স অর্ডারে হলো কেন, ওটা বুঝলাম। এইটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তো তোমায় বুঝিয়ে দিলাম যে তুমি এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে, তাহলে আলটিমেটলি কোথায় গেলেন, এখান থেকে এখানে গেলে, তাহলে আমার রিভার্স অর্ডার তো নিতেই হবে। ও হ্যাঁ ঠিক বুঝেছি। তাই না? হ্যাঁ স্যার বুঝেছি। আর আর যাদের একটু এই জায়গাটা অসুবিধে ছিল, আর যদি প্রশ্ন থাকে করে নাও, এরপরের অংশে ঢুকবো তাহলে। তারপর অকপটে মানে তোমাদের নিজেদের কোনো ডাউট রেখে কিন্তু এগিয়েও না। তাহলে ডান দিকের ছবিটার ক্ষেত্রে লব্ধিটা বার করবো কি করে? সেটাই এবার আসছি, সেটাই এবার যাব। লব্ধিটা বার করবো, লব্ধির মানটা কি করে বার করবো, তাই তো? লব্ধি তো সি, লব্ধির মানটা কি করে বার করবো, সেটার জন্য আমরা আমরা সামান্তরিক সূত্র আছে, সামান্তরিক সূত্র, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি ইত্যাদির সাহায্য নেব, নিয়ে বার করব। সামান্তরিক সূত্রটাও বেসিক্যালি ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রটাই ট্রায়াঙ্গুলারই একটা ওটা দুটো সামান্তরিকের নিহিত বাহু। হ্যাঁ, ত্রিভুজ সূত্রটা হচ্ছে ফান্ডামেন্টাল। মানে স্যার যেখানে একটা ভেক্টরের টেল আর একটা ভেক্টরের হেড মিট করছে, সেটা আমরা দুটো ভেক্টরের টেলকে এক জায়গায় মিট করে দেবো। হ্যাঁ, প্যারালেলোগ্রাম ল। সামান্তরিক জানো কাকে বলে? সামান্তরিক সূত্র, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি মান এবং অভিমুখ সহ দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। সন্নিহিত বাহু কাকে বলে না, যাদের একটা কমন ভার্টেক্স আছে বা একটা কমন সাধারণ শীর্ষবিন্দু আছে। তাহলে এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। এতক্ষণ কি করছিলাম, এইটা যেখানে শেষ হচ্ছিল সেখানে আর একটা ভেক্টর রাখছিলাম। এখন কি করেছি, এখন একই বিন্দু থেকে দুটো ভেক্টরকে এঁকেছি, দুটো সন্নিহিত বাহু দ্বারা, সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে সূচিত করেছি। এইবার যদি সামান্তরিকের ছবিটাকে কমপ্লিট করি, দেন দা ডায়াগোনাল, এদের যে লুপ কি বলে কর্ণ, সেই কর্ণটা ডায়াগোনালটা উইল রিপ্রেজেন্ট দা কি বলে রেজাল্টেন্ট ইন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তার মানে এটা যদি সি ভেক্টর বলি, এটা যদি বি ভেক্টর বলি, এটা যদি এ ভেক্টর বলি, তাহলে এখানেও কিন্তু ওই এ প্লাস বি ইকুয়াল টু সি হবে। এটা ত্রিভুজ সূত্র থেকে আসছে বললাম, তার কারণ কি না, বি ভেক্টরটা, হ্যাঁ একটা কথা বলা হয়নি এই প্রসঙ্গে, আমরা ভেক্টর এরকম আলাদা আলাদাভাবে থাকলেও এরকম আছে, এরকম আছে, এরকম একটা ভেক্টর আছে, আমরা কিন্তু আমাদের এই ভেক্টর অ্যালজেব্রা চালানোর ক্ষেত্রে বা ভেক্টর অ্যালজেব্রা প্রয়োগ করার জন্য আমরা এই ভেক্টরটাকে প্যারালালি মুভ করাতে পারি। মানে এই ভেক্টরটা এখানে আছে, একে ঠিক সমান্তরালভাবে সরিয়ে 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 এখানে নিয়ে গিয়ে লাগিয়ে দিলাম, বা এইখানে নিয়ে এসে লাগিয়ে দিলাম, আমার যেখানে যেরকম দরকার, তাতে কিন্তু আমার হিসেবের কিছু গরমিল হবে না। উই ক্যান শিফট ভেক্টরস অ্যাকর্ডিং টু নেসেসিটি, যেরকম প্রয়োজন শিফট করাতে পারি। তাহলে বি ভেক্টরটা যদি এখান থেকে এইখানে শিফট করাই, তাহলে এ ভেক্টর এখানে, বি ভেক্টর এখানে, তাহলে ত্রিভুজের দুটো বাহু হয়ে গেল, এবং তৃতীয় বাহুটা মান এবং অভিমুখে এ এবং বি এর লব্ধিকে রিপ্রেজেন্ট করছে। দেখো আলটিমেটলি এটা ত্রিভুজ সূত্র নয়? কি বোঝা যাচ্ছে ত্রিভুজ সূত্র বলে? কিন্তু ত্রিভুজ সূত্রতে তো মানে একটা দিকে গিয়েছিলাম, তারপর আবার যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার আলাদা দিকে গিয়েছিলাম, কিন্তু এখানে তো মানে একটা পয়েন্ট থেকেই দুদিকে যাচ্ছি, তাহলে না এটা একটা পার্থক্য। কিন্তু রেজাল্টেন্টটা তো আসছে। না না, আমি কি বলেছিলাম,
আমি বললাম যে ভেক্টরকে আমি শিফট করাতে পারি তো প্রয়োজন মতো, তাহলে বি ভেক্টরটাকে এইরকম সমান্তরাল রেখেই আমি যদি এটাকে তুলে এনে এখানে বসাই, সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান, তাহলে এইটা যদি বি হয় তাহলে এটাও বি, হ্যাঁ না না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে এইটা বুঝতে যদি পেরেছি। এ হয় তাহলে এটা বি। ক্লিয়ার? এবার এবার তুমি সি টানো না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এইবার তাহলে এর লব্ধি বার করব কি করে? লব্ধি বার করবার জন্য আমরা একটা কাজ করি, আমরা কিছু কনস্ট্রাকশন করব, তার আগে এটার নাম দিয়ে দিই। ধরো ও পি কিউ আর, এইবার বর্ধিত ওপির উপর একটা আমরা লম্ব টানব, সেটা হচ্ছে ধরো এস, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় গোটাটা, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল এটাও থিটা, অনুরূপ কোণ, কারণ পি আর আর ও কিউ হচ্ছে সমান্তরাল, তাই তো? আপত্তি নেই? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা কিছু রেজাল্ট পাবো, সেটাকে লিখে রাখি। কি রেজাল্ট পাবো? এই ত্রিভুজ পি আর এস এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সেই সমকোণী ত্রিভুজে তাহলে পি আর স্কোয়ার ইকুয়াল টু, যে পয়েন্টে কারোর বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু প্রশ্ন করবে, পিএস স্কোয়ার, পিথাগোরাস থিওরেম লাগালাম। আর কস থিটার ভ্যালুটা বার করছি, কস থিটা কত হয়? পিএস বাই পিআর। সাইন থিটা কত হয়? সাইন থিটা হবে আর এস, RS বাই PR। আর ইজ বাই বিআর। তার মানে পিএস হচ্ছে পিআর কস থিটা, আর আর এস হচ্ছে পিআর সাইন থিটা। অসুবিধা নেই। এবার কি দাঁড়ালো? এইবার আমরা এই বড় ত্রিভুজটা নেব, ত্রিভুজ ও আর এস, এটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ মানেই এখানে আমরা পিথাগোরাস থিওরেম লাগাতে পারি। পিথাগোরাস থিওরেম যদি লাগাই, ও আর স্কোয়ার ইকুয়াল টু ও এস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার, এই তাহলে ও এস মানে হচ্ছে ওপি প্লাস পিএস, ওপি প্লাস পিএস এর হোল স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার। ওপি প্লাস পিএস স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাও, সেটা যদি বসাও তাহলে ওপি স্কোয়ার প্লাস পিএস স্কোয়ারটা আগেই লিখে দিলাম, আচ্ছা থাক পরেই লিখব, 2 ইন্টু ওপি ইন্টু পিএস প্লাস পিএস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার। এইবার পিএস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার, পিএস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার মানে পিআর স্কোয়ার, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। ওপি স্কোয়ার, তাহলে আমি এখান থেকে ফ্রেশ করে লিখি ও আর স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস 2 ওপি ইন্টু পিএস, পিএস মানে হচ্ছে আবার এইটা পিআর কস থিটা, আর প্লাস পিএস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার মানে হচ্ছে পিআর স্কোয়ার, এখানে অলরেডি আগে করে রেখেছি পিআর স্কোয়ার। এইবার দেখি তাহলে ও আর মানে তো সি ভেক্টর। আচ্ছা হ্যাঁ, এবার একটা কথা বলি, সি মাথায় বার দেওয়া আছে মানে শুধুমাত্র তার ভেক্টর, গোটা ভেক্টরটা বোঝাচ্ছে, কিন্তু যদি বার না দেওয়া থাকে তাহলে শুধুমাত্র তার মানটাকে বোঝায়, ম্যাগনিচিউডটাকে, অর্থাৎ এর দৈর্ঘ্যটাকে কতটা। তাহলে ও স্যার আর তাহলে মোড নোটেশনটা দেওয়ার দরকার নেই তো? না, এখন আর প্রথম দরকার পড়তো, যদি এখন আর ভেক্টর পড়ে যদি না, সাইন দিয়ে দিই তাহলে তো মডিউলাস লাগবে, আর যদি ভেক্টর না দিই তাহলে আর লাগবে না। এখন আর দরকার পড়ে না, শুধুমাত্র ম্যাগনিচিউড যদি লেখো দরকার পড়ে না। ওয়ার স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার, ওপি স্কোয়ার, ওপি মানে হচ্ছে এ, এ স্কোয়ার, 2 ওপি তাহলে 2 এ
পিআর, পিআর মানে ও কিউ মানে বি, আপত্তি নেই। আবার পিআর মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস থিটা, এই টার্মটা শেষে সামনে লেখা হয়। তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা হোল টু দি পাওয়ার হাফ। এইটা তার মানে লব্ধির মান বেরোলো। দেখো যাদের সমস্যা ছিল ক্লাস 9-এর অংশটা, এটা কিন্তু 9-এর অংশটাই একটু এক্সটেন্ডেড ভাবে করলাম, আর কিছু না। আর সমস্যা আছে? স্যার হুম, স্যার এটা আরো সহজভাবে করা যেত না? কিভাবে? স্যার ওই যেটা কিউ ভেক্টর মানে আমাদের বি ভেক্টর আছে, হ্যাঁ, সেটাকে ওয়াই অ্যাক্সিসে ওর প্রজেকশন নিয়ে সেখান থেকে পিথাগোরাস থিওরেম ডাইরেক্ট লাগিয়ে দিতাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। প্রজেকশন নিতে যে প্রজেকশন নেওয়ার জন্য রেজলিউশন অফ ভেক্টরসটা আগে জানতে হবে, যে সেটা তো তুমি ও এখনো তাহলে জানো না। হ্যাঁ ওটার না না ওটার পরে নিতে হতো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো ফার্স্ট প্রিন্সিপাল থেকে করছি। এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, আচ্ছা এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে দেখো কোথাও এই অ্যাঙ্গেলটার কথা বলা নেই, অর্থাৎ ডায়াগোনালটা অর্থাৎ লব্ধিটা এই এ ভেক্টরের সঙ্গে কত কোণে হেলে আছে সেইটা সম্বন্ধে কিছু বলা নেই। আমরা আবার এই ত্রিভুজ ওআরএস, এই ত্রিভুজে যদি ফিরে যাই, আবার এখানটা একটা দাগ টেনে দিই, ত্রিভুজ ও আর এস এইটাতে ফিরে গেলাম। তাহলে ত্রিভুজ ওআরএস এ ট্যান ফাই কি দাঁড়ায়? আর এস বাই ওএস, পারপেন্ডিকুলার বাই বেস। আর এস যেমন আছে রইল, ও এস হচ্ছে ওপি প্লাস পিএস, ওপি প্লাস পিএস। তাহলে আর এস মানে হচ্ছে পি আর সাইন থিটা, ওপি যেমন আছে রইল, পিএস মানে হচ্ছে পি আর কস থিটা। আলটিমেটলি পি আর মানে হচ্ছে ও কিউ মানে হচ্ছে বি, আর ওপি মানে এ, তাহলে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে ট্যান ফাই এর যে এক্সপ্রেশনটা পেলাম, মানে ট্যান ফাই সমান একটু আলাদা করে লিখলেই ভালো হতো, ট্যান ফাই ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখানে দেখো কোথাও আর নেই, আর আর নয় মানে সি নেই, মানে রেজাল্টেন্টটা নেই। তার মানে এইখান থেকে আমরা লব্ধিটা কত অ্যাঙ্গেল করছে, তোমাদের লব্ধি নির্ণয় করতে বলা হলে শুনে রাখো একটা জিনিস, যখনই লব্ধি নির্ণয় করতে বলবে প্রশ্নে, তার মানে তোমাকে মনে রাখতে হবে লব্ধিটা যেহেতু ভেক্টর রাশি, আমাকে মানও নির্ণয় করতে হবে, অভিমুখও নির্ণয় করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না তুমি অভিমুখ নির্ণয় করছো ততক্ষণ পর্যন্ত ওই ভেক্টর রাশিটা কমপ্লিটলি জানা হচ্ছে না। তাহলে সুতরাং লব্ধি নির্ণয় করো মানে লব্ধির মান নির্ণয় করে ছেড়ে দেবো তা কিন্তু নয়, এবং লব্ধির ডিরেকশন বা অভিমুখ নির্ণয় করার জন্য আলাদা মার্কস অ্যালট করা থাকে। তা আমরা লব্ধির যে ডিরেকশন সেটা বার করবার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, অসুবিধা কিছু নেই। অবশ্য দেখতে হবে যে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে বেশি সহজে অঙ্কে লব্ধির ডিরেকশন বার করতে পারছি না অন্যভাবে বেশি সহজে পাচ্ছি, সেটা ডিপেন্ড করে অঙ্কটাকে রিড করে অঙ্কটাকে বুঝে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব সেটা বিবেচনা করব আর কি। তা এই হচ্ছে তোমার ভেক্টরের লব্ধি নির্ণয়ের পদ্ধতি, মানে কি করে আমরা মানটা বার করব। এর কতগুলো স্পেশাল কেস আছে। স্পেশাল কেস কীরকম না, আমার তো আলটিমেটলি ফর্মুলা বেরোলো এইটা, এই জায়গাটা তাহলে মুছে দিই আপাতত, আমি ভ্যালুটা লিখে রাখি, লব্ধি নির্ণয়ের যে ভ্যালুটা সেটা লিখে রাখছি।
দিয়ে বাদ বাকিটা মুছে দিচ্ছি। ধরা যাক আমার ফর্মুলাটা কি ছিল, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই ছিল কেস 1, 1 নম্বর কেস কি না, when a থিটা 0 and b are in নয় are along same direction, একই ডিরেকশনে যখন দুটো ভেক্টর অ্যাপ্লাইড, তার মানে একটা ভেক্টর এদিকে কাজ করছে, পরের ভেক্টরটাও এইদিকে কাজ করছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 মানে আমি যদি এই ভেক্টরটাকে Zero. তুলে এইটার উপর রাখি তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0, তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে cos 0 হচ্ছে 1, তাহলে এই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এইরকম একটা ফর্ম দাঁড়াচ্ছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা যদি সি ইকুয়াল টু লিখি তাহলে আমরা ওই যে A বললাম, plus B। হ্যাঁ নেগেটিভ পার্টটাকে বাদ দিলাম, এ প্লাস বি ম্যাগনিটিউড যখন হিসাব করব এই ক্ষেত্রে আমরা এই দাঁড়িয়ে দিতে পারি, আপত্তি নেই কিছু, সেটা তো দিতেই হবে না, না দিলেও চলবে। আমরা বোঝানোর জন্য দিতে পারি এ প্লাস বি, আমরা পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি, অর্থাৎ দুটো ভেক্টর কেবলমাত্র যোগ করে দেবো, তাহলেই তার ম্যাগনিটিউড পেয়ে যাব। দেখো ভালো করে ভেবে একটা পুরনো জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অঙ্কে ম্যাথামেটিক্সে ওই যে অঙ্ক করেছিলে না পাটিগণিতে, যে নৌকোর বেগ আর স্রোতের বেগ, যখন নৌকো স্রোতের অনুকূলে যাচ্ছে তখন বেগটা দুটো বেগকে যোগ করতে, আর যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন হ্যাঁ বেগ হ্যাঁ, ঠিক দুটোকে ঠিক। বিয়োগ করতে, তাই তো? অর্থাৎ যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন নৌকোর বেগের সঙ্গে আমরা স্রোতের বেগটা যোগ করে দিতাম, ভাবতাম নৌকো দুটো বেগ মিলিয়ে একসঙ্গে যাচ্ছে, তার মানে আসলে আমরা লব্ধি বেগ বার করতাম, বেগ ভেক্টর রাশি, ভেলোসিটি ভেক্টর রাশি, কিন্তু তখন না বুঝে ডাইরেক্ট যোগ করে দিতাম, তখন একবারও ভাবতাম না যে এরমভাবে যোগ করা যায় কি, স্রোতের বেগ নৌকোর বেগ একই ডিরেকশন ধরে যোগ করে দিতাম, আর যখন বিপরীতমুখী হতো প্রতিকূলে যখন যেত তখন বিয়োগ করে দিতাম। তাহলে এই যে যোগ করতে হয় ভেক্টর রাশিকে একই ডিরেকশনে হলে, সেটা এখান থেকেই দেখো আমাদের পরিষ্কার হয়ে গেল। কেস 2, when a and b are along opposite direction, অপোজিট ডিরেকশনে, তাহলে একটা এদিকে কাজ করছে একটা এদিকে কাজ করছে, এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে হ্যাঁ না, হ্যাঁ তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয়, তোমাদের যাদের ক্যালকুলেটর আছে দেখে নিতে পারো, cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, -1। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1, তার মানে a minus b whole square। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এটা স্যার সেই সত্যের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে, তাহলে সি এখানেই লিখে দিই, সি ইকুয়াল টু এ মাইনাস বি, স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে এই কেসটা করেছিলাম। কেস 3, when a and b are mutually perpendicular, পরস্পরের সঙ্গে লম্ব, মিউচুয়ালি পারপেন্ডিকুলার তখন, অর্থাৎ একটা এদিকে একটা এদিকে, এটা 90 ডিগ্রি, তখন থিটা যদি 90 ডিগ্রি হয় 0 cos 90 হচ্ছে 0, তাহলে তখন কেবলমাত্র আমরা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইন্টু 0, মানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট পিথাগোরাস থিওরেম।
দেখো যা আলোচনা করলাম, প্রশ্ন আছে কিছু? প্রশ্ন যদি না স্যার থাকে, আপনি যেটা বললেন হ্যাঁ বল। যে ওই ট্যান এর ওই রিলেশনটা, ওটা তো কি স্যার সব ম্যাথামেটিক ইয়েতে কাজেই ব্যবহার করতে হবে, না সব সময় না ব্যবহার করলেও চলবে? যে অন্য কোথাও যদি আমি সহজভাবে পাই অন্য উপায়, তাহলে হবে? তাহলে না ব্যবহার করলাম? তুমি কড়াইতে তরকারি নাড়বার জন্য কোদাল ব্যবহার করো না খুন্তি ব্যবহার না করো? না না, না, খুবই সুতরাং তুমি কি কাজ করছো সেইটার উপর নির্ভর করে তো যন্ত্রটাকে চুজ করবে। এই ফর্মুলাগুলো তার একটা যন্ত্র, টুল, তাই না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, প্রশ্ন যদি না থাকে আজকে আর আমি এগোবো না, তোমরা পড়তে থাকো, আমরা আবার নেক্সট ক্লাসে তাহলে কন্টিনিউ করবো।